ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি বলি, আপনার এই ফিনটেক ইন্ডাস্ট্রি ইজ প্রিটি হিউজ, হিউমাঙ্গাস। ইন টার্মস অফ নাম্বারস যদি আমি বলি, সো লাস্ট ইয়ারে বাংলাদেশে অ্যারাউন্ড $54.5 বিলিয়ন। তো বাংলাদেশ থেকে এই পরিমাণে অ্যামাউন্ট এক্সপোর্ট হয়। আর আপনি যদি এইটা আরেকটু ন্যারো ডাউন করেন, যদি আপনি ফ্রিল্যান্সারে আসতে বলেন, সো অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশে অ্যারাউন্ড আপনার 0.8 মিলিয়ন ফ্রিল্যান্সার্স আছে, 8 লাখ ফ্রিল্যান্সার্স আছে, যেটা আপনার একটা স্টেডি রেটে ইয়ার অন ইয়ার একটা গ্রোথ হচ্ছে। এই ফ্রিল্যান্সার্সটা ডিফারেন্ট মার্কেট প্লেসে কাজ করে, আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড মেনি মোর। সো স্ট্রাগলটা হয় যখন এই ফ্রিল্যান্সারগুলো একটা কনসাইনমেন্ট অথবা প্রজেক্ট কমপ্লিট করার পর যখন পেমেন্টটা নেওয়ার বেলায় আসে, তো সাধারণত খুব লিমিটেড অপশন থাকে তাদের। পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি 2000+ মার্কেট প্লেসেস থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। সেম ডে পেমেন্টও চলে আসে। এরপর পেমেন্টটা আসার পর আপনার এই পেমেন্টটা ফার্দার আপনি বাংলাদেশি যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাতে আপনি ফার্দার উইথড্র করে নিতে পারবেন। জি। সো অনেকেই আছে অনলাইনে, এরকম আমরা অনেক দেখেছি যারা মানে এই ধরনের সার্ভিস বলে যে আমরা আপনাদের পেওনিয়ারের কার্ড এনে দিব। বলতে গেলে এক ধরনের একটা প্রতারণা। বাংলাদেশ স্পেশালি করে বাংলাদেশের অনেক কাস্টমারেরই অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয় আপনার ডলার আদান প্রদানের কারণে। পেওনিয়ার কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্রানজাকশনের জন্য আসলে না, অথবা কোনো পার্সোনাল ইউজের জন্যও কিন্তু পেওনিয়ারের ট্রানজাকশন আসলে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসির সিদ্দিকী, সিক্সেন্স টেকনোলজিতে সি হিসেবে কাজ করছি। সিক্সেন্স মূলত একটি সফটওয়্যার কোম্পানি। আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে ক্লায়েন্টদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে থাকি। তো আমরা এই পাইনিয়ার্স নেটওয়ার্ক নামে একটা পডকাস্ট চ্যানেলে আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং যারা এই টেকনোলজি সেক্টরে কাজ করছে এই ধরনের বিভিন্ন মানুষকে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলতেছি। তো আজকে আমাদের সাথে আছে ফিনটেক একটা কোম্পানি, সবাই এক নামে চিনে, পেওনিয়ার। সো পেওনিয়ারের বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার অফিসে যিনি কাস্টমার সাকসেস লিড হিসেবে থাকছেন, ইমেলের পিছনের দিকে যিনি থাকে, সেই আসিফ ভাইয়া আমাদের সাথে আছেন। আসিফ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসিফ ভাইয়া, পেওনিয়ার চিনে না আমার ধারণা এরকম কেউ বাংলাদেশে নাই। আপনি যে পেওনিয়ারের পিছনের মানুষটা বাংলাদেশে, এটা যারা জানে না, তারা যারা জানতে পারলো আছে আমার ধারণা তারা খুব খুশি হলো যে কারা পিছনে থাকে। আপনার ভাইয়া পেওনিয়ারে আসার স্টোরিটা কিরকম ছিল? আপনি কিভাবে এটার সাথে যুক্ত হলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল নাসির ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। সো আমার জার্নি শুরু হয় আসলে 2015 থেকে। আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি দারাজ থেকে। সেখানে আমি 4 ইয়ার্স কাজ করি অ্যাজ আ হেড অফ ক্যাটাগরি। এরপর আমার নিজেরা একটা স্টার্ট আপ ছিল যেখানে আমি কিছু বছর ইনভলভ ছিলাম। ওরপর পেওনিয়ারে আমার জার্নি স্টার্ট হয় আপনার 2022 থেকে, অ্যান্ড নাও ইটস বিন লাইক 3.5 ইয়ার্স ফর মি অ্যাট পেওনিয়ার। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সোফার? মানে খুবই তো হেক্টিক হওয়ার কথা জার্নিটা, নাকি? Alhamdulillah, to be very honest, it's a great experience working for such a global company. আপনার সবাই হয়তো বা জানেন পেওনিয়ার হচ্ছে একটা ন্যাসডাক এনলিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, অ্যান্ড এরকম একটা কোম্পানিতে ইনভলভ হওয়া অ্যান্ড এরকম 3টা কান্ট্রিজের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টসগুলোর প্রবলেম সলভ করা, ডেফিনেটলি আই ফিল প্রিভিলেজ অ্যাবাউট ইট। আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে এত বড় একটা অ্যাকাউন্ট লিস্ট মেনটেন করেন? এটা আসলে এটা সিক্রেট কি? আমরা আজকে মূলত কথা বলবো যে টেক এন্টারপ্রেনাররা কিভাবে ক্লায়েন্টদের, যে বেশিরভাগ টেক এন্টারপ্রেনাররা দেশের বাইরে সার্ভ করে, তো যারা এই দেশের বাইরে ক্লায়েন্টকে সার্ভ করে তারা দেশের ভিতরে টাকাগুলো কিভাবে আনবে সেটা নিয়ে কথা বলবো। বাট তার আগে ভাইয়ের কাছে জানতে চাবো যে এত বড় অ্যাকাউন্ট লিস্ট মেনটেন করেন কিভাবে? এটা তো একটা সিক্রেট, আমাদেরও জানা উচিত। টু বি ভেরি অনেস্ট, ওইরকম কোনো সিক্রেট ফর্মুলা আসলে নেই। আই ট্রাই টু বি ভেরি ডিসিপ্লিন। আপনার টাইমকে খুব প্রায়োরিটি দিতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়েদার আপনি সার্ভিস বলেন, বিজনেস বলেন, হোয়াট এভার ইট ইজ। টাইম ম্যানেজমেন্ট মেনটেন করা, এফিশিয়েন্ট করা, অ্যান্ড প্রায়োরিটিটাকে আপনার ইম্পর্টেন্স দেওয়া। লাইক আপনার কোন কাজটা ইম্পর্টেন্ট সেটা আপনাকে আইডেন্টিফাই করে ওভাবে কাজ করাটা, আই থিঙ্ক দিস ইজ দ্য কি। একটা জিনিস ভাই, আমি ভাইয়ের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে এই পেওনিয়ার থ্রুতেই, এবং আমরা পেওনিয়ার একজন ক্লায়েন্ট সেই সোর্সে। কিন্তু
আমি কিন্তু কখনো ফিল করি নাই যে আপনি আমাদেরকে কোনো সার্ভিস দিতে বা কোনো রিপ্লাই দিতে অথবা কোনো প্রবলেমে রেসপন্স করতে দেরি করছেন। পরে আমি যখন জানতে পারছি আপনি 200+ অ্যাকাউন্ট মানে B2B অ্যাকাউন্ট যেগুলো লার্জ অ্যাকাউন্ট মেনটেন করেন, তখন আমি খুব অবাক হয়েছি যে আমাকে কখনো এই ফিলিংসটা দেওয়া হয় নাই যে আচ্ছা আপনি অনেক ব্যস্ত। তো এটা কিভাবে হলো? এটাও কি একই জিনিস, ইম্পর্টেন্স মানে দিয়ে কাজ করে? সো ভাইয়া, যেটা প্রতি বিজনেসে বলে কাস্টমার ইজ দ্য কিং। সো আমি বেসিক্যালি আছি আপনাদের মতো যেসব কোম্পানি আছে আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। সো আপনাদের প্রবলেম হচ্ছে আমার টপ প্রায়োরিটি, আমার যে লিস্ট অফ ওয়ার্ক যেটা এভরিডেতে থাকে। সো ওয়েন এভার আপনার কোনো একটা ইমেল বলেন, আপনার হোয়াটসঅ্যাপ বলেন, কোনো একটা ইস্যু হয়ে দাঁড়ায় থাকে, তখন আমারও একটা এন্ডের থেকে থাকে যে কত দ্রুত আমি আপনার প্রবলেমটা সলভ করতে পারি যাতে আপনি একটা বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স পান। সো দিস ইজ ওয়াই আই এম হিয়ার। সো আসিফ ভাইয়ের কাছে আমার কোশ্চেন থাকবে, এই যে দেশের বাইরে থেকে বাংলাদেশে এই পেমেন্ট আনার, এই যে বাংলাদেশে একটা বড় মার্কেট আছে, এই মার্কেটটা নিয়ে আপনি প্রবলি অনেক স্টাডি করছেন, একটু যদি বলতেন যে এই মার্কেটের কি অবস্থা বর্তমানে, কারা কারা প্লেয়ার আছে, কিরকম সার্ভিস দিচ্ছে। আচ্ছা, সো ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমি বলি, আপনার এই ফিনটেক ইন্ডাস্ট্রি ইজ প্রিটি হিউমাঙ্গাস। ইন টার্মস অফ নাম্বারস যদি আমি বলি, সো লাস্ট ইয়ারে বাংলাদেশে অ্যারাউন্ড $54.5 বিলিয়ন। তো বাংলাদেশ থেকে এই পরিমাণে অ্যামাউন্ট এক্সপোর্ট হয়। সো এক্সপোর্ট হওয়াতে মূলত এখান থেকে 95% হচ্ছে আপনার আরএমজি আর গুড সেক্টর, বাকি 5% হচ্ছে আপনার সার্ভিস এবং আইটি সেক্টর। আর আপনি যদি এইটা আর একটু ন্যারো ডাউন করেন, যদি আপনি ফ্রিল্যান্সারে আসতে বলেন, সো অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশে অ্যারাউন্ড আপনার 0.8 মিলিয়ন ফ্রিল্যান্সার্স আছে, 8 লাখ ফ্রিল্যান্সার্স আছে, যেটা আপনার একটা স্টেডি রেটে ইয়ার অন ইয়ার একটা গ্রোথ হচ্ছে। জি, গত বছর কিরকম ছিল এই অ্যামাউন্টটা? সো আপনি যদি লাস্ট 3 বছর আগে বলেন, অ্যারাউন্ড এটা ছিল 6.5 লাখ। তার মানে বাড়তেছে প্রতি বছর? প্রতি বছরে এটা আপনার অ্যারাউন্ড 20-20% এর মতো একটা গ্রোথ হচ্ছে। আচ্ছা, অসাধারণ। একটা জিনিস কি, আমরা যারা টেক বিজনেসে সার্ভ করি, সার্ভিস হোক আর প্রোডাক্ট বিজনেস হোক, আমাদের প্রথমে টিম স্ট্রাকচার বোঝাতে হয়, হায়ার করতে হয়, প্রসেস ডেভেলপ করতে হয়, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্ট হ্যান্ডেল করার পর কাজকে গুছিয়ে ক্লায়েন্টকে ডেলিভারি করতে হয়। এরপর যখন সবচেয়ে সুন্দর সময়টা আসে, যে পেমেন্টের সময়টা, যে আচ্ছা ক্লায়েন্ট এখন পেমেন্ট ক্লিয়ার করবে, তখনই কিন্তু সাধারণত এই টেক এন্টারপ্রেনারদের সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করতে হয়, যেটা তারা এতদিন ভাবে নাই। যে তখন জেনারেলি কি হয়, জেনারেলি দেশের বাইরে নর্থ আমেরিকার যদি একটা ক্লায়েন্টের কথা বলি, তাকে আমরা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিব, তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার দেশ থেকে সরাসরি ওয়ার ট্রান্সফার করবে। তো এটা যখন হয়, এরপরেই আসলে প্রবলেমগুলো স্টার্ট হয়। ভাইয়া মনে খুব ভালো করে জানেন এরপরে কি প্রবলেম হয়। আপনি যদি একটু মানে ইফ ইউ ক্যান ওয়াক আস থ্রু দ্য নর্মাল প্রসেস, যে এইভাবে যদি কেউ করে তখন তার কি হবে। দেখেন, যেটা আমি মাত্র আপনাকে স্টেট করলাম যে বাংলাদেশে 8 লাখের উপরে ফ্রিল্যান্সার্স আছে। এই ফ্রিল্যান্সার্সটা ডিফারেন্ট মার্কেট প্লেসে কাজ করে, আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড মেনি মোর। সো স্ট্রাগলটা হয় যখন এই ফ্রিল্যান্সারগুলো একটা কনসাইনমেন্ট অথবা প্রজেক্ট কমপ্লিট করার পর যখন পেমেন্টটা নেওয়ার বেলায় আসে, তো সাধারণত খুব লিমিটেড অপশন থাকে তাদের। ব্যাংকের মাধ্যমে যদি আপনি এই পেমেন্টগুলো নিতে চান, এখানেও কিছু চ্যালেঞ্জেস তারা দেখতে পায়। ফর এক্সাম্পল, ব্যাংক তখন একটা ট্রেল দেখতে চায়, পেপার ওয়ার্ক, ডকুমেন্টেড ওয়ার্ক এগ্রিমেন্ট দেখতে চায়। আবার অনেক সময় দেখা যায় যে ব্যাংকের টাকাটা আসতে ইউজুয়ালি স্ট্যান্ডার্ড টাইমের থেকে একটু বেশি সময় লাগে। তখন এই ইস্যুগুলো সলভ করার জন্য পেওনিয়ারের মতো প্ল্যাটফর্মটা তখন আসে। সো এই প্রবলেমগুলো আমরা মিটিগেট করার জন্য যেটা করি, পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি 2000+ মার্কেট প্লেসেস থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। সেম ডে পেমেন্টও চলে আসে। এরপর পেমেন্টটা আসার পর আপনার এই পেমেন্টটা ফার্দার আপনি বাংলাদেশি যে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাতে আপনি ফার্দার উইথড্র করে নিতে পারবেন। জি, তো আসলে খুবই সুন্দর একটা প্রসেসের মধ্যে আসলে আমরা কিন্তু পেওনিয়ার একজন ক্লায়েন্ট, তো আমি নিজে জানি যে এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং। তবে আমার একটা কোশ্চেন ভাইয়ের কাছে ছিল, আমি অনেক আগে এই কোশ্চেনটা করছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া, পেওনিয়ারে মানে যারা তাদের ডলার কি বলবো হোল্ড করতেছে বা রিজার্ভ রাখতেছে, এটা কতটুকু সেফ? মানে একটা মানুষ কি তার যে আর্নিংগুলো, সেই আর্নিংগুলো টু সাম এক্সটেন্ট টাইমের জন্য কি পেওনিয়ার রাখতে পারবে? সো পেওনিয়ার একটা 100% কমপ্লায়েন্ট কোম্পানি। সো আমাদের ব্যাকগ্রাউন্ড যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন থাকে, আমরা এটা কিভাবে ক্লিয়ার করি। সো দেখেন, পেওনিয়ার হচ্ছে আপনার ইউএস এর একটা পাবলিক লিমিটেড কোম্পানি, আন্ডার ন্যাসড্যাক লিস্টেড।
এরপর আমরা 100% একটা কমপ্লায়েন্ট কোম্পানি। এরপর পেওনিয়ার ইজ কারেন্টলি প্রেজেন্ট ইন 200+ কান্ট্রিজ এট দ্য মোমেন্ট। সো আমাদের যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে বলেন, উই হ্যাভ ইভেন লেস দ্যান 1% কেসেস যেখানে এরকম হয়েছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আপনার কখনো কোনো ইস্যু ইয়া কনসার্ন রেজ হয়েছে। তো আমি 100% এনশিওর হয়ে বলতে পারবো আপনার ফান্ডস আর সেফ অ্যান্ড সিকিউর অ্যাট ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কোশ্চেন ভাইয়া চলে আসে, সেটা হচ্ছে যে এরকম আমরা অনেক টেক এন্টারপ্রেনারকে চিনি যারা এখনও পেমেন্ট বাংলাদেশে আনা নিয়ে অনেক সাফার করতেছে, এবং অনেক ফ্রিল্যান্সারকেও চিনি, বা অনেক ফ্রিল্যান্সার শুধু না, অনেক এমপ্লয়িকেও চিনি যারা হয়তো বা ফরেন কোম্পানিতে সার্ভ করতেছে, ফরেন কোম্পানি তাকে সরাসরি বাংলাদেশে টাকা সেন্ড করার চেষ্টা করতেছে এবং ইটস গেটিং ডিলেড। সো এই সবাইকে কি আপনি মানে পেওনিয়ার সাজেস্ট করবেন, নাকি একটা পার্টিকুলার মানুষকে আপনি বলবেন না তোমার পেওনিয়ার ইউজ করার দরকার নেই? আপনার কি মনে হয়? সো লজিকটা খুবই সিম্পল। এনিওয়ান হু হ্যাজ ক্রস বর্ডার বিজনেস, যে কোনো ইন্ডিভিজুয়াল বলেন অথবা বিজনেস এন্টিটি বলেন, যারা গ্লোবালি সার্ভিস এক্সপোর্ট করে ইয়া কোনো একটা বিদেশি কোম্পানিকে কোনো প্রকার কোনো সার্ভিস দিয়ে থাকে, এটা হতে পারে আপনার আইটি সার্ভিস, এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, এনিথিং। সো ইন রিটার্ন যে টাকাটা এই কোম্পানিগুলো পেমেন্ট করে, সেই টাকাগুলোই আপনার পেওনিয়ারের মাধ্যমে আসে। সো যে কেউ আপনার যাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল বিজনেস আছে অ্যান্ড ইন রিটার্ন তারা পেমেন্ট পায়, তারাই হচ্ছে আপনার পেওনিয়ারের কাস্টমার হতে পারে। ভাই এখানে মানে বিজনেস অ্যাকাউন্ট যারা হ্যান্ডেল করতে চাচ্ছে, মানে ফ্রিল্যান্সার না, তাদের কি কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা ফলো করেন? ইয়েস। সো আমাদের ফ্রিল্যান্সার যারা না, দুই ধরনের অ্যাকাউন্ট হয় পেওনিয়ারে। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যদি হয় তখন আপনার লাগবে একটা কেওয়াইসির জন্য একটা ফটো আইডি বলতে গভর্নমেন্ট আইডি, ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট, এবং একটা ভেরিফাইড ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশি লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। ভেরিফাইড বলতে কি বোঝানো হচ্ছে এখানে ভাই? নর্মাল ব্যাংক অ্যাকাউন্টই তো? জি, নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট, বাট ভেরিফাইড বলতে যে তার কেওয়াইসি প্রসেস এগুলো সব অ্যাক্টিভ এবং আপ টু ডেট। সো সেটা হচ্ছে ভেরিফাইড আমরা অ্যাকাউন্ট হিসাবে কনসিডার করি। সেকেন্ডলি যেটা হয়, আরেকটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনার লাগবে একটা ট্রেড লাইসেন্স, আচ্ছা, আপনার কোম্পানি টিন, এবং আপনার কোম্পানি লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এই তিনটা হলেই হচ্ছে। সো এগুলো থাকলে আপনারা গুড টু গো টু ওপেন আ পেওনিয়ার অ্যাকাউন্ট। তার মানে এটা তো প্রিটি সিম্পল। এটা আসলে মানে কোনো মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন নেই, অনলাইন থেকে সরাসরি করে ফেলতে পারে। রাইট। সো অনেকেই আছে অনলাইনে, এরকম আমরা অনেক দেখেছি যারা মানে এই ধরনের সার্ভিস বলে যে আমরা আপনাদের পেওনিয়ারের কার্ড এনে দিব। এটা বলতে গেলে এক ধরনের একটা প্রতারণা। হ্যাঁ, সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অথবা যারা লিসেনার আছেন, এই ধরনের স্ক্যামে কখনো পড়বেন না। আপনাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে, খুবই সিম্পল একটা পেওনিয়ার ওয়েবসাইটে একটা এফএকিউজ নামে একটা সেকশন আছে। এফএকিউজতে গেলে আপনি কিন্তু টার্মস কন্ডিশন খুব ইজি সিম্পল ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, একটা অ্যাকাউন্ট খোলার জন্য কি ধরনের কেওয়াইসি পেপার ডকুমেন্ট প্রয়োজন, অ্যান্ড খুব সিম্পলি আপনারা নিজের অ্যাকাউন্ট নিজেই খুলে নিতে পারবেন। সো এই ধরনের অনলাইন স্ক্যাম অথবা কোনো মিডিয়ার ভায়া হয়ে অ্যাকাউন্ট ইয়া কার্ডের মাধ্যমে এই সব করে আসলে আপনার নিজের একটা বিপদে পড়বেন। এটা আসলে এটা হচ্ছে পেওনিয়ারটাকে সাপোর্ট করে না, এক কথা এটাই আপনি বলতে যাচ্ছেন, তাই? ডেফিনেটলি এটা পেওনিয়ার সাপোর্ট করে না। ইনফ্যাক্ট ইটস নট লিগ্যাল। লিগ্যাল যেহেতু পয়েন্টটা আসলে, আরেকটা ভাইয়া কোশ্চেন চলে আসে যে মানে একটা কমন কনসেপ্ট দেখা যায় পেওনিয়ারকে ঘিরে, যে অনেকে পেওনিয়ারের ডলার কেনা বেচার এই জিনিসটা করতে চায়। আমরা বিভিন্ন সময় অ্যাডস দেখি, যেহেতু আমরা পেওনিয়ার কাস্টমার। সো প্রচুর পেজ থাকে এই জিনিসটা, যারা হয়তো বা $100 $50 কেউ মানে ব্যাংকে উইথড্র না করে সরাসরি সেটা করতে। এটাও তো আসলে আমরা বাংলাদেশের আইন অনুসারে ডিসকারেজই করবো নাকি ভাইয়া? ডেফিনেটলি অনেকেই আমরা যে ভুলটা করি, আমরা একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ি না। হ্যাঁ, আই এগ্রি, এরকম আমরা অনেকেই আছি সাধারণত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়া হয় না। আপনার অত 2 পেজ 3 পেজ লঙ্গারও কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। অ্যাটলিস্ট বেসিকগুলো যদি আপনার জানা থাকে, তাহলে এই ধরনের ইস্যু ইয়া প্রবলেমে কখনো মানে আপনারা পড়বেন না। আচ্ছা, তার মানে, এবং এটা কি অ্যাকাউন্ট ব্যান হওয়ার পিছনে একটা বড় কারণ হিসেবে আইডেন্টিফাইড হতে পারে, যে কেউ যদি এটা করে এবং পেওনিয়ার যদি এটা বুঝতে পারে? সো যেটা আমি আপনাকে বললাম, আমরা 100% একটা কমপ্লায়েন্ট কোম্পানি। সো ভায়োলেশন অফ টার্মস অ্যান্ড কন্ডিশন ক্যান লিড ইউ টু টার্মিনেশন অফ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। এমন যদি কোনো অ্যাকশন ইয়া ইনিশিয়েটিভ নাও হয় যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ভায়োলেট করে,
তখন বাই ডিফল্ট আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয় বাই ডিফল্ট। আপ টু সাম এক্সটেন্ট আমাদের ডিপার্টমেন্টও আছে যারা এগুলো খুব স্ট্রিক্টলি রিভিউ করে। এবং এই ডিপার্টমেন্টটা তো সম্ভবত আপনাদের ইউএস টিম থেকেই, মানে ইন্টারন্যাশনাল টিমটাই এই জিনিসটাকে মানে ইয়েস, এগুলো সব আমাদের গ্লোবাল সেন্ট্রাল টিম মেনটেন করে। আর আরেকটা জিনিস আমার একটা মানে এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে যে অনেকে ফ্রিল্যান্সাররা যারা মূলত তারা হয়তো একটা কাস্টমার সাপোর্ট টিমের সাথে কথা বলতে চায়। তো আমি কিন্তু জানি না যে সবাই জানে কিনা যে পেওনিয়ারের যে অনলাইনে যে কাস্টমার সাপোর্ট আছে সেটা হয়তোবা সংযোগ পেতে একটু সময় লাগে, বাট দে আর ভেরি গুড। তারা তো আমার ধারণা সব ধরনের কোশ্চেন আনসার দেওয়া বা হেল্প করা সবকিছু করতে পারে। এই ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, সো দেখেন আমাদের একটা ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট টিম আছে, আমাদের লাইভ চ্যাট আছে, আমাদের ইমেল অপশন, হোয়াটসঅ্যাপেও চ্যাট আছে আই বিলিভ, হোয়াটসঅ্যাপে আছে, ইনফ্যাক্ট আমাদের ফোন নাম্বারও আছে। সো অনেকেই মনে করতে পারে যে পেওনিয়ার যে কাস্টমার এক্সপিরিয়েন্সটা এটা আপ টু মার্ক না, কিন্তু এখানে কিছু বিষয় আছে যেটা আমি আমার এক্সপিরিয়েন্সে বলি। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা অ্যাজ মানে যারা কাস্টমার আছে ইনারা ঠিকমতো প্রবলেমটা যে আইডেন্টিফাই আসলে ইস্যুটা কি সেটা বুঝিয়ে কাস্টমার সাপোর্টকে বলতে পারে না, নাম্বার ওয়ান। সেকেন্ডলি একটা টাইম ফ্রেম থাকে। অনেক সময় দেখা যায় যে একটা কাস্টমার সাপোর্টে একটা কোশ্চেন রেজ করলে তারা রিভিউ করে, আবার গেট ব্যাক করে, পুরো প্রসেসের একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে। এই টাইমটা অনেক সময় অনেকে ধৈর্য মানে হারিয়ে ফেলে। বাট এটা তো বুঝতে হবে যে পেওনিয়ারেরও একটা কিউ থাকে। আপনার রিকোয়েস্টটা ইয়া টিকিটটা যখন যায়, এই টিকিটটা রিভিউ হয়, ওরা দেখে তারপর বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে অ্যাসেসমেন্ট করে দেন আপনাদের আবার গেট ব্যাক করে। এটা পুরোপুরি একটা প্রসেস ওরিয়েন্টেড অ্যান্ড ডেফিনেটলি ছোট কাস্টমার হোক ইয়া বড় কাস্টমার হোক, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রত্যেকটা কাস্টমারই তো ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। Asha, Nasif bhai, one quick question. You have been also a Payoneer customer for quite a long time. বেশ অনেক বছরই হয়েছে আপনি পেওনিয়ারে আছেন এবং ইউজ করছেন। সো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলেন, হাউ হ্যাজ ইট বিন? মানে পেওনিয়ারের সাথে আমরা অনেক বছর ধরে আছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলাদেশের মার্কেটে পিওনিয়ারের মতন সার্ভিস প্রোভাইড করে এরকম আই গেস অপশন অনেক কম। আমার জানা মতো খুব বেশি কয়েকজন আছে, কয়েকটা টিম আসতেছে, বাট ইউএস বেসড এমন কোনো টিম আমার জানার মতো নাই যাদের বাংলাদেশে লোকাল প্রেজেন্স আছে, রাইট ভাই? রাইট। সো আমি একটু অ্যাড করি আপনার সাথে। সো ডেফিনেটলি মার্কেটে এরকম অনেক প্লেয়ার্সই আছে পেওনিয়ারের মাধ্যমে। পেপ্যাল আছে, পিংপং আছে, ওয়াইজ আছে, জুম আছে, স্ট্রাইপ আছে। হ্যাঁ, বাট উইথ প্রাইড আমরা খুব গর্ব সহকারে বলি যে পেওনিয়ার হচ্ছে অনলি প্লেয়ার যাদের একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। কারণ আমার একটা মানে ঘটনা হয়তো আপনার মনে থাকবে যে বাংলাদেশের একটা মানে খুব নাম করে একটা ব্যাংকে যখন আমরা পেওনিয়ার থেকে কিছু ট্রানজাকশন করছিলাম, তো তারা বেশ কিছু কোশ্চেন করছিল, যে কোশ্চেনে আমরা মানে একটু মানে বিব্রত হয়ে গেছিলাম অ্যাজ এ কোম্পানি, যে এই কোশ্চেনগুলো তো খুবই আনইউজুয়াল কোশ্চেন। তখন ভাই আপনার মনে আছে কিনা যে আপনি কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছিলেন, অনেকগুলো ইমেলে রিপ্লাই দিয়ে কিছু ডকুমেন্টেশন প্রোভাইড করে। তখন আমার পার্টনার যিনি, উনি আমাকে বলতেছিল যে আচ্ছা, যদি পেওনিয়ার অফিস বাংলাদেশে না থাকতো তাহলে এই কোশ্চেনগুলো আমরা কাকে করতাম? সো তখনই আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যদি লার্জ স্কেলে কাজ করতে চাই, আসলে পেওনিয়ারের বাইরে যাওয়ার আগে আমাদের বেশ কয়েকবার ভাবতে হবে। মানে কোনো ফিনটেক কোম্পানির সাথে, ব্যাংক আলাদা কথা, ব্যাংক ইজ এ ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন, বাট কোনো ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানির সাথে কাজ করতে গেলে আমাদের সেক্ষেত্রে পেওনিয়ার একটা বড় একটা প্রেফারেন্স সবসময় ছিল। থ্যাংক ইউ নাসিফ ভাই। ডেফিনেটলি আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা যেসব B2B কোম্পানি যারা আছেন, আপনাদের নিশ্চয়ই যখন ট্রানজাকশনগুলো হয় অ্যাট টাইমস এরকমও হয় কিছু পেমেন্ট আপনার রিভিউর কারণে অন টাইম আসে না, তখন কিন্তু একটা কনসার্ন আসে যে পেমেন্টটা কেন আসলো না, প্রবলেমটা কি হলো। তখন আপনি যদি আমাদের মতো যারা কাস্টমার সাকসেসে আছে এদের সাথে যোগাযোগ করেন, তখন কিন্তু আপনি একটা রিয়েল টাইম রেট পান আপনি। কারণ একটা জিনিস দেখেন যে আমরা যারা বড় টিম রান করি, আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাছে পেমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। সবার কাছেই পেমেন্ট ইম্পর্টেন্ট, বাট এখানে তো আসলে একটা মানে একটা প্রসেসে চলে সব কিছু। সো কখনো যদি পেমেন্টটা আটকায় যায়, হ্যাঁ, যে কোনো রিভিউর কারণে, তখন কিন্তু আমরা সবসময় রিচ আউট করি যে আচ্ছা এটা কি সব ঠিক আছে কিনা। অন্তত আপনারা যদি জাস্ট বলেন যে ইটস অল ওকে, ইটস জাস্ট টেকিং সাম টাইম, দেন আমরা এশিওর থাকি যে না এখানে কোনো চিন্তার কোনো কারণ। একটা সেন্স অফ রিলিফ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো আপনার জায়গায় বসে জানেন না জিনিসটা, বাট আমাদের জন্য জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং যারা আসলে টেক বিজনেস সামনে আসতে চাচ্ছে, সেটা ডিজিটাল মার্কেটিং ফার্ম হতে পারে, সফটওয়্যার বিজনেস হতে পারে, অনেক বিজনেস আছে, তাদেরকে আমি বলবো তারা যদি বিজনেস অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করতে চায়,
সো পেওনিয়ার ক্যান বি এ ভেরি গুড অপশন, এবং সেখানে সম্ভবত ওয়েবসাইট থেকে সরাসরি কোনো ধরনের কারোর সাথে যোগাযোগ ছাড়াই সরাসরি অ্যাপ্লাই করে তারা জিনিসটাকে টাকা নিয়ে। ইয়েস, আমাদের ওয়েবসাইটে ডিরেক্টলি আপনি লগ ইন করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, কোনো ভায়া হয়ে আসার আসলে কোনো প্রয়োজন নেই। অসাধারণ ভাইয়া। আমরা একটু ফ্রিল্যান্সারদের দিকে তাকাই, আমরা তো বিজনেস নিয়ে কথা বললাম, কারণ আমার যেটা মনে হয় যে ফ্রিল্যান্সিং করতে করতে একটা সময় পরে তারা বড় 2 থেকে 3 জন করে, 3 জন থেকে 10 জন করে, 10 জন থেকে 20 জন করে এবং বড় হয়। আমরা যদি বড় বড় কোম্পানির দিকে তাকাই, যেমন আজকে আমি একটা পডকাস্ট দেখতেছিলাম আমাদের ব্রেইন স্টেশন 23 রাইসেল কবির ভাইয়া, তো উনিও কিন্তু বলতেছিলেন যে উনিও কিন্তু শুরুতে ফ্রিল্যান্সিং থেকে স্টার্ট করছেন। সো আজকের যারা হয়তো বা ফ্রিল্যান্সার তারা কালকে একটা বড় কোম্পানি ফর্ম করতে পারবে। সো ফ্রিল্যান্সাররা কি কমন প্রবলেম ফেস করে এই দেশের বাইরে থেকে টাকা আনার ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে হয়তো বা পেওনিয়ারের মাধ্যমে টাকা আনার ক্ষেত্রে কিছু কমন প্রবলেম আপনারা সবসময় হয়তো বা দেখেন যে একটা কমন জিনিসই হয়, এবং আপনাদের তখন মনে হয় যে তারা যদি এই জিনিসটা বুঝতে পারতো তাহলে তারা আরো ইজিলি করতে পারতো কাজটা। তো এই ধরনের কি কোনো কিছু আছে যেটা আপনি ফ্রিল্যান্সারদেরকে বলবেন যে আপনারা এই জিনিসটা ফলো করবেন, তাহলে আপনাদের যেখানে এত সময় লাগে সময়টা কমে যাবে, আপনারা যে কিছু কমন প্রবলেমে পড়েন কমন প্রবলেমগুলো ফেস করবেন না, কি হইতে পারে ভাই এই জিনিসটা যদি আপনি একটু। সো একটা প্রবলেম যেটা খুব কমন দেখা যায় ফ্রিল্যান্সারদের মাধ্যমে, সো দেখা যায় তারা যখন অ্যাকাউন্টটা খুলে যে ইনফরমেশনগুলো তারা প্রোভাইড করে, দেখা যায় অনেক সময় তারা নিজেদের আইডেন্টিটি দিয়ে খুলে না, অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসের ইনফরমেশন দিয়ে খুলেছে। এটা আসলে অ্যাডভাইজেবল না। নিজের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য নিজের সব ইনফরমেশন দিয়েই খোলাটা অ্যাডভাইজেবল, যেহেতু এটা টার্মস অ্যান্ড কন্ডিশনেও পড়ে। এটা ছাড়া ফ্রিল্যান্সারদের ভাই এটার কাছে আমি একটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমি 2টা কারণ জানি এটা করার। একটা কারণ হচ্ছে যে অনেকে যারা এটা করে তাদের বয়স 18 কম, বিকজ আমরা খুব গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, অনেকে দেখা যাচ্ছে স্কুল কলেজ থেকেই তারা ফ্রিল্যান্সিংয়ে ঢুকে গেছে, তখন তাদের হয়তো বা কোনো অপশন থাকে না, সেক্ষেত্রে আমি কোনো কমেন্টস করবো না। কিন্তু যাদের বয়স 18-র উপরে তারা যারা করে না, এটার পিছনে কারণ থাকে তাদের হয়তো বা টিন নাম্বার নাই, তাদের যে ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স এমনি খোলার জন্য কি ট্যাক্স সার্টিফিকেশনটা লাগে? নো, সো আসলে ট্যাক্স সার্টিফিকেট ইনিশিয়াল স্টেজে লাগে না। পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে যেটা লাগে আপনার এনআইডি লাগে অথবা পাসপোর্ট অ্যান্ড একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগে। আচ্ছা, তো এই দুটো জিনিস তো সবার কাছেই থাকে, বাট অনেকে হয়তো বা এটা মনে করে অন করতে চায় না, যাচ্ছে আমার কাছে তো এক সময় না এক সময় টিন সার্টিফিকেশন চাবেই, হয়তো বা সেক্ষেত্রেও অনেকে করতে চায় না। বাট আমি বলবো যে অন্য আরেকজনের অ্যাকাউন্ট নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার থেকে নিজের নাম দিয়ে শুরুতে অ্যাকাউন্ট ওপেন করাটা অনেক অনেক ইজি এবং অনেক ধরনের মানে হাসল থেকে তারা রক্ষা পাবে, রাইট ভাই? রাইট। সো আমি অ্যাজ অলওয়েজ আমি যেটা সবাইকে সাজেস্ট করি, জিনিসগুলো একবারে ট্রান্সপারেন্ট অ্যান্ড অনেস্ট রাখাটা সব ব্যবসার জন্যই মানে উত্তম। সো আপনি যতটা ট্রান্সপারেন্সি রাখবেন, আপনার নিজের ইনফরমেশন দিয়ে নিজে করবেন, ততটা বেটার, কারণ একটা টাইমে এই জিনিসগুলো কিন্তু বের হয়ে আসে। সো এটা ছাড়া আদার দেন দ্যাট যে ইস্যুগুলো যেটা আমরা দেখি, সাধারণত আপনার সেম ডে পেমেন্ট ইয়া ট্রানজাকশন যদি হয়, এটা আপনারা মানে পেওনিয়ার থেকেও নিতে পারবেন। বাট অনেক সময় দেখা যায় যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা আমি বারবার বলি, বাংলাদেশ স্পেশালি করে বাংলাদেশের অনেক কাস্টমারেরই অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয় আপনার ডলার আদান প্রদানের কারণে। সো ডলারগুলো পেওনিয়ারের মাধ্যমে অনেকেই নেয়, নেওয়ার পর দেখা যায় যে পেওনিয়ার কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে পেওনিয়ারে যে পেওনিয়ার ইউজ করতে পারবেন আপনি মেইনলি এই কয়েকটা পারপাসে, আইদার ইট হ্যাজ টু বি আ প্রোডাক্ট রিলেটেড অর সার্ভিস রিলেটেড ট্রানজাকশন হতে হবে। পেওনিয়ার কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্রানজাকশনের জন্য আসলে না, অথবা কোনো পার্সোনাল ইউজের জন্যও কিন্তু পেওনিয়ারের ট্রানজাকশন আসলে না। সো এই জিনিসগুলো মূলত আমাদের বাংলাদেশ থেকে যারা অ্যাকাউন্ট খুলে দেখা যায় এই জিনিসগুলো তাদের মাধ্যমে খুব কমন দেখা দেয়, যেই কারণে দেখা যায় যে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা টাইমে তাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়। আচ্ছা, এটা আমার ধারণা অনেকেই হয়তো বা জানতো না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই একটা কারণেই হয়তো বা অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, পেওনিয়ার কিন্তু আপনার একটা সিঙ্গেল ট্রানজাকশনের জন্য আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না, ওরা কিন্তু একটা প্যাটার্ন দেখে, ওরা কিন্তু আপনাকে টাইম দিবে, ঠিক আছে, বাট আপনি যদি এটাকে মিসইউজ করেন এবং আনঅথরাইজড ট্রানজাকশন এবং অ্যাক্টিভিটিস করেন, তাহলে এটা আলটিমেটলি খুবই দুঃখজনক। জি ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। সো আপনি তো ভাই ফিনটেক ইন্ডাস্ট্রিতে প্রায় লম্বা সময় ধরে আছেন, সো পেওনিয়ার না মানে অ্যাজ এ ইন্ডাস্ট্রি আপনার কি ইন্ডাস্ট্রি নিয়ে কোনো ভিশন বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যেটা এখানে গেলে খুব খুশি হতাম বা এখানে যাওয়ার একটা বড় পটেনশিয়াল আছে? সো দেখেন, আমরা যদি হিস্ট্রি অথবা ডেটা দেখি ফর দ্য লাস্ট 5 to 6 years, বাংলাদেশ কিন্তু একটা বুমিং একটা নেশন,
যেই পরিমাণে এক্সপোনেনশিয়ালি আমাদের ডিজিটাল এবং আইটি সেক্টরে যেভাবে গ্রোথ হচ্ছে on an average around 20 to 20% in terms of IT export and IT service exporterদের জন্য. So definitely deep down the lane with years to come, আমি definitely বাংলাদেশকে one of the top countries এর ভিতরে একজনকে দেখছি যারা আপনার আইটি সেক্টরে থাকবে। যাক, অসাধারণ। তার মানে আপনি যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে তাদেরকে আরো এনকারেজ করবেন, তো ডিসকাস তো করবেনই না নিশ্চয়ই, রাইট? দিস ইজ দ্য রাইট টাইম টু বি ইন দিস। সো ডেফিনেটলি অলসো আমি বলবো যারা গ্র্যাজুয়েট হচ্ছে আইটি সার্ভিস সেক্টরগুলোতে যাদের ইন্টারেস্ট আছে এবং তারা কাজ করছে, তারা আমি বলবো যে আপনারা আর্লি স্টার্ট করেন। দ্য আর্লি ইউ স্টার্ট, দ্য আর্লি ইটস বেটার, বিকজ স্কাই ইজ দ্য লিমিট। এই ইন্ডাস্ট্রিটা হিউজ অ্যান্ড যেভাবে এটা বড় হচ্ছে এখানের ইটস বিয়ন্ড ইমাজিনেশন। সো আপনারা ওয়ার্ক হার্ড, প্রচুর আপনার আইটি ডিজিটাল সেক্টরের এখন অনেকেই ইনস্টিটিউট আছে যারা আপনাদের একদম ভেরি আর্লি স্টেজ থেকে আপনার জিরো লেভেল থেকে আপনাদের গাইড করবে, আইটি স্কিলসগুলো ডেভেলপ করতে আপনার হেল্প করবে। সো আমি অ্যাডভাইস করবো যে আপনারা যতটুকু সময় সম্ভব এগুলো ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে আপনারা ইউজ করেন, কারণ পটেনশিয়াল প্রচুর আছে। আপনি 25-28 স্টার্ট না করে ইউ স্টার্ট অ্যাট 20, ইউ স্টার্ট অ্যাট 18, দ্য বেটার হবে আপনি যত আর্লি স্টার্ট করবেন। এটা আমার মেসেজ হবে। ভাইয়ের সাথে খুব ধন্যবাদ ভাইকে এই পয়েন্টটা বলার জন্য, যে আসলে যত তাড়াতাড়ি শিখা স্টার্ট করবে, কারণ অনেকে দেখা যায় যে মানে ইউনিভার্সিটি লাইফে না শিখে ইউনিভার্সিটি লাইফ থেকে বেরোর পর শিখে, তো শেখাটা ইটস লাইক 18 আরো আগেও স্টার্ট হওয়া উচিত। যে যত আগে শিখা স্টার্ট করবে সে তত আগে যাবে। এখন আমরা যে ডিজিটাল এজে আছি, দেখা যায় যে আমরা 13 থেকে আমরা শিখা স্টার্ট করতে পারি। তারপর ডেফিনেটলি এডুকেশন কমপ্লিট করাও একটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আগে একটা পডকাস্টে বলতেছিলাম যে আমি বলতেছিলাম যে বিজনেস স্টার্ট করার জন্য আমার মনে হয় যে এডুকেশন কমপ্লিট হওয়া ভালো, কিন্তু শেখা স্টার্ট হওয়ার জন্য পড়াশোনা শেষ করার কোনো প্রয়োজন নেই। তো এইটা একটা ডিবেটেবল একটা টপিক হয়ে যায়। তারপরও আমি ডেফিনেটলি অ্যাডভাইস করব যে গ্র্যাজুয়েশনটা অ্যাটলিস্ট কমপ্লিট। ভাই আমার সাথে তাহলে একমত পোষণ করছে, কারণ দেখেন আপনি যখন গ্র্যাজুয়েশন করেন, গ্র্যাজুয়েশন করা মানে শুধুমাত্র কিন্তু সার্টিফিকেট ছাড়াও আপনার জাস্ট বুকিশ ল্যাঙ্গুয়েজ না, আপনাকে অ্যাজ আ পার্সন হিসেবে ম্যাচিউরড, আপনার এথিক্স, আপনার ডিসিপ্লিন, আপনার ওয়ার্ক লাইফ, আপনার কালচার ওভারঅল কিন্তু নেটওয়ার্ক অ্যাজ ওয়েল ভাইয়া, রাইট? সো মেন্টালি ফিজিক্যালি আপনাকে কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে অনেকটাই একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে আসে। সো ডেফিনেটলি আমি এটাই অ্যাডভাইস করবো যে এডুকেশন কমপ্লিট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাক, আজকে খুব সুন্দর একটা সেশন কাটালাম আমরা। ভাইয়ের কাছ থেকে পিওনিয়ারের ব্যাপারে অনেক কিছু জানলাম, দেশে টাকা আনার ব্যাপারে অনেক কিছু জানলাম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে সামনে। জি।